দীর্ঘ 10 বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছে নির্লজ্জ প্লেবয় আব্রাহাম রৌদ্র খান। নারী যেন তার কাছে হাতের খেলার পুতুল। আজ পর্যন্ত সে কতজন নারীর সঙ্গে রুম ডেট করেছে তার নিজেরই কোনো হিসাব নেই। নারীরাও যেন রৌদ্র মানেই পাগল। এর পেছনে দুটি কারণ রয়েছে। এক, রৌদ্র দেখতে এতই আকর্ষণীয় যে একবার দেখলেই মেয়েরা আর অন্য কারো দিকে তাকাতে চায় না। 2, রৌদ্রের পরিবার যেমন কোটিপতি তেমন রৌদ্রও। রৌদ্র নিজেই একজন বিখ্যাত টপ বিজনেসম্যান, যার কঠিন চরিত্র ও কঠোর নিয়ম সবাইকে কাঁপিয়ে রাখে। সুইজারল্যান্ডে আব্রাহাম রৌদ্র খান নাম ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে। এখন আব্রাহাম রৌদ্র খান সুইজারল্যান্ডের নাগরিক, সাথে একজন বড় বিখ্যাত বিজনেসম্যান। আব্রাহাম রৌদ্র খান যেমন বিজনেসে নাম করা একজন টপ বিজনেসম্যান, তেমনি প্লে বয় নামে কুখ্যাত। তার জীবন দুই দিকেই একরকম উন্মাদ, একদিকে ব্যবসার জগতে কঠিনপতি হিসেবে শীর্ষে থাকা, আর অন্যদিকে নারীদের জীবনকে খেলাধুলার মতো উপভোগ করা। খান বাড়িতে যেন উৎসবের আয়োজন চলছে। কতদিন পর খান বাড়ির বড় উত্তরাধিকারী বাড়ি আসছে। সবার মনে যেন এই আনন্দ। কিন্তু এত আনন্দের মাঝেও শুধু একজনের মনে আনন্দ নেই। আর সেই হল খান বাড়ির মেজ ছেলের মেয়ে তাব্বাসুম ফিহাতুরা। ছোট সময় রৌদ্রের সাথে ধাক্কা লাগায় কি থাপ্পড়টাই না দিয়েছিল, একদম দাঁত নড়ে গিয়েছিল। আজ সেই দাঁত নড়ার ব্যথা যেন জাগ্রত হচ্ছে এমন মনে হচ্ছে। তাব্বাসুম মনে মনে ঠিক করে নিয়েছে রৌদ্র বাড়িতে আসলে রুম থেকে বের হবেই না। আব্রাহাম রৌদ্র খানের বাবা আনোয়ার খান। তার 2 ভাই আশিক খান আর আরিফুল খান। আনোয়ার খানের সন্তান আব্রাহাম রৌদ্র খান বড় ছেলে, আর আরশি ছোট মেয়ে। আশিক খানের মেয়ে তিথি আর তুরা, আরিফুল খানের সন্তান আয়ান বড় ছেলে, আর আরফা ছোট মেয়ে। এয়ারপোর্ট থেকে বের হল আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, দুধের মতো ফর্সা শরীর, নানা জায়গায় ট্যাটু, হাতে ব্যান্ডের ওয়াচ, জিম করা মাসল 2 শরীর, পরনে সাদা শার্ট, নীল জিন্স, কালো জ্যাকেট, চোখে সানগ্লাস। রৌদ্র জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বা হাত দিয়ে ছুটকেস ধরে এয়ারপোর্ট থেকে বের হল। বের হতেই দেখল পুরো পরিবার দাঁড়িয়ে আছে। রৌদ্র এগিয়ে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে বলল, হাই ড্যাড, কেমন আছো? আনোয়ার খানও রৌদ্রকে জড়িয়ে ধরে বললেন, আমি ভালো আছি মাই সান। কিন্তু এখন আরও ভালো হয়ে গিয়েছি সন্তানটাকে কাছে পেয়ে গিয়ে। পাশ থেকে তিথি ভিজলিয়ে বলল, রৌদ্রদা, তোমাকে তো একদম বিদেশি বেড়াদের মতো লাগে। বাংলাদেশে আসার আগে একবার বাঙালি হয়ে তো আসতে পারতে, যেমন ধরো ধুতি লুঙ্গি। বাকিটুক বলতে পারল না। রৌদ্র থামিয়ে তিথির কান মুঞ্চে ধরে বলল, আর সাথে তোর কানটাও মুচোকানো দরকার গু। তিথি কান ছাড়াতে ছাড়াতে বলল, আহ রৌদ্রদা, লাগছে ছাড়ো বলছি। সকলেই দুজনের কান দেখে হেসে উঠল। রৌদ্র সবার সাথে কথা বলল, তারপর নিজেই একান্ত প্রাইভেট কারে চলে গেল। কিছু দূর আসার পর কাউকে ফোন করল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এল, হ্যালো বেবি, হাউ আর ইউ? হেই বেবি, আই এম বাংলাদেশে গু। রিয়ালি? লেটস মিট লেটার। আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে মমের সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসছি। বি রেডি টুডে, আজ কিন্তু তোমার সঙ্গ চাই আমার, রিলি গু। ওকে বেবি, ক্যান্ট ওয়েট। রৌদ্র বাসায় এসে তার মম রৌশনী খানের সাথে কথা বলল। তুরার মা তনুজা খানের সাথে কথা বলল। আরফার মা হিমি খানের সাথে কথা বলল। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। বিকেলে তুরা বেলকনির গ্রিলের উপর বসে উপন্যাস পড়ছে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি, অনেকে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু তুরা খিদে নেই বলে সবাইকে জানিয়ে দিয়েছে। বাতাসে তুরার লম্বা লম্বা চুল হালকা হালকা উঠছে। তুরা দেখতে একদম পরীর মতো, হলুদ বর্ণের গায়ের রং, হরিণের মতো টানা টানা চোখ, যেন কোনো আদর্শ পরী। সূর্যের আলোয় তার চুল ঝলমল করছে, আর পাশের বাগানের পাতারা যেন তার দিকে তাকিয়ে শান্তির সুর গাইছে। রৌদ্র রেডি হয়ে সিঁড়ে দিয়ে নামতে নামতে রৌশনী খানের উদ্দেশ্যে বলল, মম, আমি বের হচ্ছি। একটা কাজ আছে, দেরি হবে আসতে। চিন্তা করো না তুমি গু। রৌশনী খান এগিয়ে এসে বলল, সে কি, তুই তো আসলি আজকে, এখনই আবার কোথায় যাচ্ছিস? রৌদ্র রৌশনী খানের কাজ জড়িয়ে ধরে বলল, তোমার বোমা আনতে যাচ্ছি গু। রৌশনী খান অবাক চোখে তাকাতেই রৌদ্র যেতে যেতে বলল, আমার একটা জরুরি কাজ আছে, তার জন্য যাচ্ছি। চিন্তা করো না, শেষ হলেই চলে আসব। রৌদ্র বাসা থেকে বের হয়ে আবার সেই মেয়েকে ফোন করল। ফোন কানে ধরে গাড়িতে উঠল, গাড়ি চালাতে শুরু করল।
ঠিক তখনই রৌদ্রের চোখ পড়ল একটা বেলকনির দিকে, যেখানে এক মেয়ে বসে আছে। তার লম্বা লম্বা চুল এলোমেলোভাবে উড়ছে, পিছনের দিক দেখা যাচ্ছে। গায়ে কাঠালি রঙের চুড়িদার। এক মুহূর্তে রৌদ্র থমকে গেল। এমন কেশবতী মেয়ে, তাও তাদের বাড়িতে। কে এই মেয়ে? রৌদ্র জীবনে মনে হয় না এমন চুল আর কখনো দেখেছে। পরক্ষণেই রৌদ্র নিজে নিজেই ভাবল, যেই হোক তাতে আমার কি। রৌদ্র আর কিছু না ভেবে ধীরে ধীরে বাড়ির গ্রেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তায় হাওয়ার ছোঁয়া তার চুলে খেলছে, গাড়ি চলতে চলতে শহরের রোদ, ছায়া, গাছপালা আর পাশের সবকিছুর সঙ্গে মিলিয়ে যেন পুরো দৃশ্যটি এক ধরনের উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ নিয়ে তার মনে জমে উঠল। রাতের বেলা খান বাড়িতে যেন হুল্লাহুলি শুরু হয়ে আছে। হোলরুমে অগণিত মানুষ, সামনে নানা রকমের খাবারের আয়োজন, সবার মুখে হাসি, আলো ছায়ার খেলা, ঘর জুড়ে উৎসবের উচ্ছ্বাস। পাশেই ছুফাই টকটকা মিষ্টি রঙের কাতান শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো বসে আছে তুরা। তার উপস্থিতি পুরো ঘরটাকে আলোকিত করছে, আলোয় তার চুলের ঝলক, চোখের দীপ্তি সবকিছু মিলিয়ে যেন স্বপ্নময় দৃশ্য তৈরি করছে। কারণ আজকে তুরাকে দেখতে এসেছে শিহাব চৌধুরী, নামকরা ছেলে বিজনেসম্যান, যে তুরাকে আগে থেকেই পছন্দ করত। তুরার কথা সে তার বাবা-মাকে জানিয়েছে এবং বাবা-মাও জানিয়ে দিয়েছে খান পরিবারকে। ছেলে ভালো হওয়ায় খান পরিবারের আর কেউ তা মানা করতে পারল না। তবে জানিয়ে দিয়েছিল বাড়ির বড় ছেলে সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর বিয়ে দিবে। এখন রৌদ্র যেহেতু এসে গেছে, তাই শিহাব আর দেরি করতে চাইল না। আজ রাতেই তুরার সঙ্গে এনগেজমেন্ট করে রাখতে এসেছে। পুরো আয়োজন, আলো ছায়া, মানুষের হুল্লোড় সবকিছুর সঙ্গে মিলিয়ে পুরো দৃশ্য যেন এক রোমাঞ্চকর ও সুন্দর অনুভূতির প্রতিফলন ঘটাচ্ছে। সবার আড্ডার মাঝেই শিহাবের বাবা সকল পুরুষের উদ্দেশ্যে বললেন, তো ভাই, রৌদ্র তো এখনও আসছে না, আর কতক্ষণ লাগবে? পাশে থাকা আয়ান বারবার রৌদ্রকে কল করছে, কিন্তু রৌদ্র কল ধরছে না। আয়ান আনোয়ার খানের দিকে তাকিয়ে বলল, জেঠু ব্রো, কল ধরছে না, অনেকবার ট্রাই করেছি গু। আনোয়ার খান বিরক্ত হয়ে নিজের ফোন বের করে নিজে রৌদ্রের নাম্বারে কল দিল। এদিকে রৌদ্র সেই মেয়ে জেরিনের সঙ্গে রোমান্সে মেতে আছে। গাড়ির ভিতরে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে লিপকিস করছে। ফোন বারবার বাজতে দেখে জেরিন বিরক্ত হয়ে বলল, অফ, ফোন দিচ্ছে কে? ধরলে ধরো, না ধরলে বন্ধ করে রাখো। রৌদ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখল তার বাবার নাম্বার থেকে কল এসেছে। মুহূর্তেই বুঝে গেল বাবার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। রৌদ্র মাথার চুল পিছনে ঠেলে জেরিনের দিকে বলল, বেবি, আমি এখন বাসায় যাচ্ছি। কাল হোটেলে যাব, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দিব গো। রৌদ্র জেরিনের কাছ থেকে বিদায় নিয়ে সুজা বাড়িতে চলে এল। বাড়ির ভিতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল, ঘরে এমন তোলপাড়, সবাই যেন কোনো আনন্দ উৎসবের অপেক্ষায়। কয়েকজন হেসে তাকাচ্ছে, কারো হাতে চায়ের কাপ। আয়ান রৌদ্রকে দেখে সবাইকে দেখিয়ে বলল, ওই তো ব্রো, এসে গেছে। রৌদ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করল। চারপাশের মানুষজনের হাসি, কৌতূহলী চাহনি আর উচ্ছ্বাস, সব মিলিয়ে মনে হল যেন সে কোনো আলাদা জগতে ঢুকে এসে পড়েছে। আনোয়ার খান এগিয়ে এসে বলল, কখন থেকে তোকে কল দিচ্ছি, ধরছিলি না কেন? রৌদ্র ফোঁস করে শ্বাস নিয়ে বলল, একটা কাজে ছিলাম ড্যাড। আচ্ছা, এত মানুষ কেন? রৌশনী খান এগিয়ে এসে হাসি মুখে বলল, ওমা, তোকে বলেছিলাম না, আমাদের তুরার জন্য একটা ভালো সমন্বয় হয়েছে। তুই আসলেই, আমরা বিয়ের কথায় এগোব। এনারা তারাই গু। মুহূর্তেই রৌদ্র আবার সবার দিকে তাকাল। হঠাৎ তার চোখ পড়ল তুরার দিকে, যে একদম মাথা নিচু করে বসে আছে। তুরাকে দেখে মুহূর্তেই রৌদ্রের চোখ স্থির হয়ে গেল, অজান্তেই বুকের স্পন্দন কেঁপে উঠল। টানা টানা হরিণের মতো চোখ, ঠোঁটের কোণে ছোট একটা তিল, যা একদম আকর্ষণ করে টানছে রৌদ্রকে। রৌদ্র হা করে এক ধ্যানে তাকিয়ে রইল তুরার দিকে, যেন চোখ সরাতেই ভুলে গেছে। মুহূর্তে রৌদ্রের মনে একটা অদ্ভুত অনুভূতি জন্মাল, মিশ্রিত বিস্ময়, আকর্ষণ এবং হালকা উত্তেজনা। মনে হল তুরার সরলতার মাঝেই একটা রহস্য লুকিয়ে আছে, যা তার মনকে টানছে। কিন্তু কেন এমন হচ্ছে? চলবে। খান বাড়িতে যেন মুহূর্তেই উৎসবের আমেজ নেমে এল। সবার মুখে হাসি, চোখে আনন্দের ঝিলিক। তুরার বিয়ে ঠিক হল, আংটিও পরিয়ে দেয়া হল। চারপাশে শুধু হাসি, শুভেচ্ছা আর উৎসবের গুঞ্জন। কিন্তু সেই আনন্দের মাঝেই একজনের মন যেন অজানা কিছুর টানে কেঁপে উঠছে। সে আর কেউ না, আব্রাহাম রৌদ্র খান, যাকে অনেকে প্লে বয় নামে চিনে এবং যে গল্পটা পড়ছেন সেও জানে। রৌদ্র নিজেও জানে না কেন এমন হচ্ছে। তুরাকে দেখার পর থেকে যেন নিজের ভেতরটা ওল্টপাল্ট হয়ে গেছে। বুকের গভীর থেকে এক অচেনা তাড়না তাকে কুরে কুরে খাচ্ছে। মনে হচ্ছে তুরাকে একদম নিজের করে নিতে। পরের দিন বিকেলের রোদটা হালকা সোনালি হয়ে এসেছে।
আকাশের একপাশে লালচে আলো, অন্য পাশে মেঘের ভাঁজে কোমল নীল আভা। তুরা নিঃশব্দে ছাদে চলে এল। সারাদিনের ব্যস্ততা, অতিথিদের কোলাহল আর নিজের ভেতরের অস্থিরতা থেকে একটু মুক্তি চাইছে সে। তুরা ছাদের ধারে এসে গ্রিলের পাশে দাঁড়াল। দূরে পাখিরা জোড়ায় উড়ছে, বাতাসে গাছের পাতা মৃদু সুরে নড়ছে, সবকিছুতেই যেন একটা শান্ত ছোঁয়া। তুরা গভীর শ্বাস নিল, যেন নিজের মনটাকে একটু হালকা করে নিতে চায়। বাতাসের তুরার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সূর্যের শেষ আলো চুলের আগায় লেগে ঝিলিক দিচ্ছে, যেন আলো আর বাতাস মিলে তার চারপাশে এক নরম পর্দা বুনছে। পরনে জলপাই রঙের কামিজ, হালকা কাপড়টা বাতাসে দুলে উঠছে, তাকে যেন আরও নিরীহ, আরও মায়াময় করে তুলেছে। রৌদ্রের ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই অফিসের গুরুত্বপূর্ণ কল ধরার জন্য ছাদের দিকে পা বাড়াল। সুইজারল্যান্ড থেকে কল এসেছে, অফিসের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা। কাজের তাগিদেই ছাদে উঠে ফোন কানে ধরল সে। কিন্তু কথা শুরুর আগেই তার চোখ হঠাৎ থেমে গেল। ছাদের কিনারায়, যেখানে এক মেয়ে দাঁড়িয়ে আছে, বাতাসে তার লম্বা চুলগুলো পাগলের মতো উড়ছে। সূর্যাস্তের শেষ আলো চুলের ডগায় পড়ে সোনালি রঙে ঝলমল করছে, যেন বিকেলের নরম আলোয় কেউ তার চারপাশে সোনার আবরণ বুনে দিয়েছে। রৌদ্রর চোখ বিস্ময়ে থমকে গেল, পিছন দিক থেকেও চিনতে একটুও ভুল হল না ওটা যে তুরা। সে অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে তো সে ছোটবেলা থেকে দেখে আসছে, পরিবারের মতো, ঘরের একজন সদস্য হিসেবে। তাহলে আজ কেন মনে হচ্ছে তুরা যেন নতুন কেউ? কেন তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে? বাতাসের প্রতিটি ঝাপটা, তুরার চুলের প্রতিটি নড়াচড়া, এমনকি তার নিঃশব্দ দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাও আজ রৌদ্রের মনে অচেনা আলোড়ন তুলছে। রৌদ্র নিজের মনকে বুঝাচ্ছে এটা শুধু মুহূর্তের ভুল, হয়তো সামান্য মোহ। কিন্তু যত বুঝাতে যায় ততই মনে হয় কিছু একটা ভেতর থেকে টেনে ধরছে। ফোনের ওপাশে কেউ কথা বলছে, কিন্তু রৌদ্রর কানে কিছুই পৌঁছাচ্ছে না। তার চোখ আর মন পুরোপুরি বন্দি তুরার সেই স্নিগ্ধ অবয়বে। রৌদ্র ভাবতে থাকে, এটা কি কেবল তার নারীনেশার স্বাভাবিক অংশ, নাকি তুরা সত্যিই তার হৃদয়ের কোথাও গভীরে ছোঁয়া দিয়ে গেছে? সে তো অনেক মেয়ের সঙ্গে ছিল, অনেক হাসি, অনেক সম্পর্ক, কিন্তু কোনো মুখ, কোনো চোখ তাকে এমনভাবে নীরব করে দিতে পারেনি যেমনটা তুরা করছে। রৌদ্রর বুকের ভেতর কেমন অচেনা ধুকপুকানি, চোখ সরাতে চায়, কিন্তু পারে না। তুরা যেন এই বিকেলের পুরো আলোটা নিজের চারপাশে টেনে নিয়েছে, আর রৌদ্র শুধু তাকিয়ে আছে, নিঃশব্দে হারিয়ে গেছে এক অজানা আকর্ষণের ভেতরে। তুরা কিছুক্ষণ ছাদের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকল, বাতাসে উড়তে থাকা নিজের চুলের মাঝেও যেন সে কিছু একটা ভাবছিল। নিজের মনের অস্থিরতা, অজানা কোনো অনুভূতি হয়তো। কিছু সময় পর তুরা গভীর একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল ছাদ থেকে নামার উদ্দেশ্যে। কিন্তু ঘুরতেই তার চোখ আটকে গেল এক জোড়া দৃষ্টিতে, যেখানে রৌদ্র দাঁড়িয়ে আছে আর তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তেই সময় যেন থেমে গেল। তাদের চোখ একে অপরের সঙ্গে মিলল, আর সেই মিলনে যেন চারপাশের বাতাস ঘন হয়ে উঠল, নিস্তব্ধতা আরও ভারী লাগতে শুরু করল। রৌদ্রের চোখে ছিল এক অচেনা স্থিরতা, এমন দৃষ্টি যা তুরা আগে কখনো দেখেনি। আর তুরা তাকাতেই তার ভেতরটা যেন কেঁপে উঠল, আত্মা ছ্যাদ করে উঠল ভয়ে, লজ্জায় নাকি অন্য কিছুর টানে সে নিজেও জানে না। এক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস আটকে গেল, বুকের ভেতর ধুকপুকানি এত বেড়ে গেল যে মনে হলো হয়তো শব্দটা বাইরে বেরিয়ে পড়বে। তুরা সাথে সাথে মাথা নিচু করে ফেলল, যেন দৃষ্টি সরাতে চায়, কিন্তু ততক্ষণে রৌদ্রর চোখে সে পড়ে গেছে পুরোপুরি। তুরা মনে মনে নিজেকে সামলে নিতে চেষ্টা করল। বুকের ভেতর কেমন যেন কাঁপুনি, তবুও সাহস জোগাড় করল। ভাবল, যতই ভয় পাক বা অস্বস্তি লাগুক, রৌদ্র তো পরিবারের একজন সদস্য। চোখের সামনে পড়ে গিয়েছে, কথা না বললে তা অস্বাভাবিক লাগবে। নিজের মনকে বুঝাতে বুঝাতে গভীর একটা শ্বাস নিল তুরা। বাতাসে এখনও তার চুলগুলো নরমভাবে উড়ছে, মুখে হালকা উদ্বেগের ছাপ। তুরা ধীরে ধীরে পা বাড়িয়ে রৌদ্রর দিকে এগিয়ে এল, যেন প্রতিটি পদক্ষেপে নিজের ভেতরের ভয়কে একটু একটু করে জয় করছে। রৌদ্র তখনও তার দিকে তাকিয়ে আছে, চুপচাপ, নীরব, কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। তুরা দাঁড়িয়ে থেমে গেল তার সামনে, হাত দুটো মুঠো করে ধরল, তারপর কাপা কাপা গলায় কথাগুলো বেরিয়ে এলো, যেন শব্দগুলোও ভয় পাচ্ছে উচ্চারিত হতে। রৌদ্র, ভাইয়া কেমন আছেন? শব্দটা বেরোতেই তুরা নিজেই চমকে উঠল। গলার স্বর যেন নিজের কানেই অচেনা লাগল। বুকের ভেতরটা আরও জোরে ধুকপুক করতে লাগল। চোখ নিচু করে দাঁড়িয়ে রইল সে, রৌদ্রর দৃষ্টি এড়াতে পারলেও তার সামনে দাঁড়িয়ে থাকার সাহসটা যেন আর ধরে রাখতে পারছে না। রৌদ্র তুরার কাপা কাপা কণ্ঠ শুনল, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। যেন শব্দগুলো কানে পৌঁছালেও মন পর্যন্ত পৌঁছায়নি। তুরার উপস্থিতি, তার মুখের রূপ,
তার চারপাশের বাতাস সবকিছু মিলে রৌদ্রর চিন্তাগুলোকে স্তব্ধ করে দিল। মনে হল তুরার বলা সেই একটিমাত্র শব্দের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, যা তাকে নিজের ভেতরেই বন্দী করে ফেলেছে। তুরা রৌদ্রর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে। বাতাসে তাদের মাঝের দূরত্বটা যেন অদৃশ্য কোনো স্রোতে কাঁপছে। রৌদ্রর চোখ একটানা স্থির হয়ে আছে তুরার দিকে, তুরার মুখ, সেই টানা টানা হরিণের মতো চোখ, আর ঠোঁটের কোণে ছোট্ট সেই তিলটা যেন তুরার মুখে এক অন্যরকম জ্যোতি এনে দিয়েছে। সূর্যাস্তের আলো তুরার গাল ছুঁয়ে যাচ্ছে, তার চোখে ঝিলিক দিচ্ছে একটা নরম লাজুক আলো। রৌদ্রর মনে হল সে হয়তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। সেই তিলটা, সেই চোখ দুটো সবকিছু তাকে টানছে এমনভাবে, যেন তুরার মুখটাই এক অদ্ভুত চুম্বক হয়ে দাঁড়িয়েছে। তার ভিতরে এমন এক অনুভূতি কাজ করছে যা সে আগে কখনো বুঝেনি। শব্দ বেরোতে চায় কিন্তু গলা দিয়ে ওঠে না। রৌদ্র স্থির চোখে তুরার দিকে তাকিয়ে রইল। মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, তুরা কি আসলেই এত সুন্দর? নাকি শুধু তার চোখেই তুরা এত অদ্ভুতভাবে মোহময় হয়ে উঠেছে? হয়তো তুরা ঠিক এমনি, হয়তো নয়, কিন্তু এই মুহূর্তে রৌদ্রর চোখে তুরা যেন পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্য। রৌদ্রর বুকের ভেতর ধুকপুক শব্দটা আরও বেড়ে গেল। চোখ সরাতে চাইলেও পারল না। মনে হল তুরার মুখে এক অজানা আলো ঝলমল করছে, যা রৌদ্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। তুরা রৌদ্রকে এইভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখে আরও থরথর করে কাঁপতে শুরু করল। হাত, পা, পুরো শরীর কাঁপছে, যেন বাতাসের প্রতিটি ঝাপটায় সে নিজের ভেতরের অস্থিরতা আরও স্পষ্টভাবে অনুভব করছে। তুরা কিছুক্ষণ নিঃশ্বাস সামলে রাখার পর আবার সাহস জোগাল, গলা কেঁপে উঠলেও মুখ খুলল। ভাইয়া, তাকিয়ে আছেন কেন? কিন্তু রৌদ্র কোনো উত্তর দিল না। তার চোখ তুরার দিকে স্থির, মনে হচ্ছে সময় নিজে থমকে গেছে। হঠাৎ রৌদ্র নিজের অজান্তে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগল। তুরা তখনই পিছিয়ে যেতে শুরু করল, বুকের ভেতর কেমন যেন অচেনা তারা, ধুকপুকানি আরও বেড়ে গেল। মুখ থেকে কাপা কাপা স্বর বের হল, যেন শব্দগুলোও তার ভেতরের আতঙ্ককে প্রতিফলিত করছে। ভাইয়া, আপনি এভাবে এগোচ্ছেন কেন? রৌদ্র তবুও কোনো কথা বলল না। তুরার চোখের দিক তাকিয়ে ধীরে ধীরে তুরার দিকে এগোতে লাগল। তুরা ভয়ে পিছাতে পিছাতে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে। মুহূর্তেই রৌদ্র সাথে সাথেই তার কোমর চেপে ধরে ফেলল। তুরা ভয়ে চোখ বন্ধ করে রৌদ্রের শার্টের কলার শক্তভাবে আঁকড়ে ধরল, যেন নিজের ভেতরের আতঙ্ক ও সাহস একসাথে ছুঁড়ে দিচ্ছে। মুহূর্তটা যেন থেমে গেল, চারপাশের বাতাস, ছাদের নিস্তব্ধতা, রৌদ্রের দ্বিতা এবং তুরার কাঁপুনি মিলেমিশে এমন এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি করল যা সিনেমার নায়ক-নায়িকাদের সেই নিখুঁত দৃশ্যের মতো শুটিং তাদের মাঝে নেমে এল। তুরা ধীরে ধীরে চোখ খুলল, আর চোখ খুলতেই তার নজর পড়ল রৌদ্রের গভীর চোখের দিকে। মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গেল, রৌদ্রের চোখে যেন তার প্রতিফলন ফুটে উঠেছে। ভয় আর লজ্জায় তার হাত স্বাভাবিকভাবেই শার্টের কলার থেকে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে সুজা হয়ে দাঁড়াল, দাঁড়িয়ে থাকার পরে মনে হল এখানে আর থাকা যাবে না, না হলে এই ভয়ের মধ্যে হার্ট ফিল হয়ে মারা যাওয়ার শঙ্কা তাকে গ্রাস করবে। হালকা ধোঁয়াটে বাতাসে নিজের নিঃশ্বাস সামলে তুরা ধীরে ধীরে ছাদ থেকে নামার জন্য পা বাড়াল, কিন্তু ঠিক তখনই তার পা হঠাৎ থমকে গেল। রৌদ্রের স্থির, গভীর কণ্ঠে বলে উঠল, তুরা, দাঁড়া। তুরা থমকে দাঁড়িয়ে গেল। রৌদ্রর কণ্ঠ যেন তার বুকের গভীরে কেঁপে উঠল, শরীরের প্রতিটি স্নায়ুতে ভয় আর অজানা এক শিহরণ বয়ে গেল। সে নিজেও বুঝতে পারছে না, কেন তার বুক এত জোরে ধুকপুক করছে, কেন হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে। তুরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল রৌদ্র একদম সামনে এসে দাঁড়িয়ে আছে, এত কাছে যে দুজনের নিঃশ্বাস প্রায় একসাথে মিশে যাচ্ছে। তুরা মুহূর্তেই এক কদম পিছিয়ে গেল, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া, কিছু বলবেন নাকি? রৌদ্রের ঠোঁটে হালকা হাসি খেলে গেল, সে ধীরে ধীরে আরও এক কদম এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল, হ্যাঁ তো, তুই এইভাবে পিছাচ্ছিস কেন? তুরা ভয়ে আরও এক ধাপ পেছনে সরে গেল, গলার স্বর কাঁপছে, তবু সাহস করে বলল, আপনি যা বলবেন দূর থেকেই বলুন। রৌদ্রের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, মায়া, টান আর অজানা আকর্ষণ মিশে আছে। রৌদ্র আবারও এক লাফে তুরার একদম সামনে এসে দাঁড়াল, দুজনের চোখ চোখে আটকে গেল, সময় যেন থেমে গেল। রৌদ্র তুরার চোখের দিকে তাকিয়ে নিজের অজন্তেই ফিসফিস কণ্ঠে বলল, দূরেই তো থাকতে চাই, কিন্তু তুই তো আমাকে চুম্বকের মতো টেনে আনছিস, বল এইভাবে যে টানছিস, আমি যদি ছুঁয়ে দিই, তুই ঠিক থাকতে পারবি তো? তুরা রৌদ্রের কথায় সম্পূর্ণ অবাক হয়ে গেল। রৌদ্র এসব কি বলছে, কেন এমন কথা বলছে, মাথা ঠিক আছে তো? তুরার কণ্ঠে কেঁপে উঠে বলল, ভাইয়া, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে টানব?
আর আমি নিচে যাব, মনে হয় আম্মু ডাকছে, চললাম ভাইয়া গি। কথাটা শেষ করতেই তুরা ধীরে ধীরে ঘুরে যেতে লাগল, কিন্তু তার আগেই রৌদ্র এক শক্ত হাতে তার হাত ধরে টেনে নিল, মুহূর্তেই ছাদের দেয়ালের সাথে তুরাকে চেপে ধরল। তুরা চমকে ওঠে, ভয়ে চোখ বন্ধ করে দিল। কিছুক্ষণ নিঃশ্বাস আটকে থাকার পর মনে হল কারও গরম নিঃশ্বাস তার মুখের উপর পড়ছে। অজান্তেই ধীরে ধীরে চোখ খুলতে শুরু করল। চোখ খুলতেই চোখে পড়ল রৌদ্রর চোখ যেন মাতাল, গভীর, এমনভাবে যে তুরা এক মুহূর্তের জন্য পুরোপুরি হঠাৎ অনুভব করল। রৌদ্র তুরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কোনো কারণেই নিজের মনকে থামাতে পারছে না। মনে হচ্ছে তুরার প্রতি তার আকর্ষণ এতটাই গভীর হয়ে যাচ্ছে যে সবকিছু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে। তুরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল। তুরা ধীরে ধীরে সরে যেতে চাইল, কিন্তু রৌদ্রর বাহু থেকে বের হতে পারল না। তুরা আবার একটু নিচু হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করল। রৌদ্র তুরার সাথে নিচু হয়ে একইভাবে তার দিকে দৃষ্টি বজায় রাখল। কিছুক্ষণ এভাবে করার পর তুরা ধীরে ধীরে বলল, কণ্ঠে কেঁপুনি আর লাজুকতা মিশে, ভাইয়া, সমস্যা কি? এইভাবে ধরেছেন কেন? আমি নিচে যাব, প্লিজ, আমাকে ছাড়ুন, আমি ভয় পাচ্ছি আপনাকে গু। রৌদ্র তুরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল। রৌদ্র তুরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলল। রৌদ্র সাথে সাথে তুরার মুখে নরম ফু দিল, যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করাতে চাচ্ছে। তুরা সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, লাজুক আর ভেতরটা কাঁপছে। রৌদ্র তুরার বন্ধ মাখা মুখের দিক তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তেই কোমল সুরে গান গাইতে শুরু করল। মন আমার তোর কিনারে, হারানো দিন দাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আই, তোর ছায় সঙ্গী হব, দুহাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আই। বাকিটুক না হয় আপনারা ফোনেই নিজে থেকে শুনে নিবেন। রৌদ্রের গলায় এত গান শুনতে মন ধরে কেন আপনাদের? চলবে।